ক্যান্সার শব্দটি শুনলে আমাদের সবার মধ্যে একটা ভয় বা শঙ্কার সৃষ্টি হয়। ক্যান্সার রোগটি আসলে কি নিরাময়যোগ্য নয়, নাকি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার রোগটি নির্ণয়ের মাধ্যমে বা স্ক্রিনিং এর মাধ্যমেও এই রোগটি প্রতিরোধযোগ্য? দর্শক সবাইকে আমন্ত্রণ কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ 2026 উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, অধ্যাপক অ্যান্ড চেয়ারম্যান ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছে, আপনাকে ধন্যবাদ। স্যার, শুরুতেই বলছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ পুরোটা মাসে উদযাপন করা হবে। এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা সম্পর্কে একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে কোলনের ক্যান্সার, যেটা বৃহদান্ত্রের ক্যান্সার। 90% ক্ষেত্রে পলিপ থেকে হয়ে থাকে। সাধারণত ওদের মধ্যেই বেশি হয় যারা ধূমপান করেন, অ্যালকোহল যারা নেন, অথবা যাদের স্থূলতা বেশি, অথবা যারা বেশি মাংসাশী কিন্তু ফাইবার ডায়েট কম খান, তাদের মধ্যে এর পরিমাণটা হারটা বেশি। তো বাংলাদেশে কিন্তু এই রোগটি দিন দিন বাড়ছে। আমাদের দেশের পরিস্থিতিতে আগের তুলনায় আমরা দেখতে পাচ্ছি অনেক সম্ভবত ফাস্টফুড এবং অন্যান্য ফুড হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্য এটা হয়েছে। লক্ষণের মধ্যে প্রথমত আমরা দেখি যে প্রথমে একরকম কোনো সময় কোষ্ঠকাঠিন্য থাকে, কোনো সময় পাতলা পায়খানা হচ্ছে। এই যে বাউল হ্যাবিটের চেঞ্জ, ওজন কমে যাওয়া ইত্যাদি, কিন্তু ব্যথা থাকতে পারে পেটে, এগুলো কিন্তু লক্ষণ। কিন্তু ডায়াগনোসিসের জন্য আমাদের হলো কোলোনোস্কোপি। তো কোলোনোস্কোপি স্ক্রিনিং পারপাসে করা যায়। সেটা হলো যে আমরা প্রতি 5 বছর পর যদি 50 বছরের পরে করি, তাহলে কিন্তু আমরা ধরতে পারি। কিন্তু ইদানিং আমরা কিছু কিছু রোগী পাচ্ছি যাদের পারিবারিকভাবে ইতিহাস আছে কোলন ক্যান্সারে, তাদের মধ্যেও কিন্তু এটা অল্প বয়সে দেখা যেতে পারে। অর্থাৎ পরিবারের ওই ব্যক্তির যেই সময়টাতে ক্যান্সার হয়েছিল তার থেকে 10 বছর আগে থেকে স্ক্রিনিংটা শুরু করতে হয়। তো এটাও কিন্তু আমাদের কিছু অনেকগুলো রোগী আমরা এরকম পাচ্ছি এখন। আর যদি চিকিৎসার কথা বলেন, চিকিৎসাটা বাংলাদেশে সব ধরনের চিকিৎসাটা অ্যাভেলেবেল। আমরা মলিকুলার টেস্ট বলেন, অন্যান্য পরীক্ষা বলেন, টার্গেট থেরাপি বলেন, সার্জারি বলেন। কারণ হচ্ছে যে স্টেজ 1-2-তে প্রথম হলো স্টেজ 1 থাকলে শুধু সার্জারি করলে হয়, 2-তে সার্জারি প্লাস অ্যাডজুভেন্ট থেরাপি দিতে পারি আমরা, বা 3-তেও তাই। কিন্তু স্টেজ 4-ও কিন্তু আমরা এই ধরনের করতে পারি চিকিৎসা। মনে করেন যদি লিভারও ছড়িয়ে যায়, কোলন ক্যান্সার কিন্তু লিভারে ছড়াই গেল 15% কেসে কিন্তু আমরা ওই রোগীগুলোকে অনেক সময় ভালো করে ফেলতে পারি। তার মানে কোলন ক্যান্সারের ওভারঅল সিচুয়েশন যেটা হলো, এই রোগীগুলোকে কিন্তু প্রাথমিক অবস্থা ধরা পড়লে 100% শুধুমাত্র অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার কিছু লাগে না। তো এরকম একটা রোগ কিন্তু বাংলাদেশে অন্যান্য রোগের তুলনায় কম্পারেটিভলি কিন্তু মানুষ যদি একটু ব্যায়াম করে, একটু সবুজ শাকসবজি খায়, ফুড হ্যাবিট যদি এই সমস্ত ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার কোলন ক্যান্সার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন কিছু না। স্যার, আপনি কিন্তু বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা কিন্তু এখন প্রতুল হয়েছে এবং আপনি বলছেন সব জায়গায় পাওয়া যাচ্ছে। একটু জানতে চাই যে এই চিকিৎসা সেবাগুলো কোথায় কোথায় পাবে আমাদের রোগীরা? বাংলাদেশের সব বড় বড় হাসপাতালে চিকিৎসা আছে, কারণ সার্জারি তো আপনি ইভেন ডিস্ট্রিক্ট পর্যায়ে সম্ভব একই ধরনের কোলনের সার্জারি করা যায়, কারণ সব সার্জন এটা করতে পারেন। বাট বিশেষ সার্জারি কিন্তু কোলোরেক্টাল সার্জারি যদি ইউনিট বলেন, সেটা কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, অনেক ঢাকা মেডিকেল কলেজে, অন্যান্য হসপিটালে আছে, বেসরকারি খাতেও আছে। কিন্তু ওষুধগুলোর ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হলো যে আমাদের হাতে টার্গেট থেরাপি আছে কিনা, আমরা মলিকুলার টেস্ট করতে পারি। মলিকুলার টেস্টও কিন্তু বাংলাদেশে হচ্ছে, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করছে, আইসিডিবি করছে, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল এখন। তো টার্গেট থেরাপিগুলো আমাদের জন্য প্রয়োজনীয় এই কারণে ওইটা দিয়ে আমরা কিন্তু বাকি চিকিৎসাটা করতে পারি। দেখা যাচ্ছে যে অনেক রোগীগুলোকে, বেশিরভাগ রোগীগুলোকে কিন্তু আমাদের খুব বেশি ওষুধ চিকিৎসা করতে হয় না। স্টেজ 1-2-তে তো নাই, 3-তে গিয়ে আমরা কিছু অ্যাডজুভেন্ট থেরাপি সার্জারি পরে অনেকগুলো দিয়ে থাকি। আর 4-এ হলো আমাদের অনেক বেশি চিকিৎসার ইস্যুটা আছে, বা মলিকুলার টেস্টগুলো বেশি জরুরি, মেটাস্টেটিক কেসগুলোকে যেটা বলছি আর কি, স্টেজ 4-এ। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন, কোলন ক্যান্সার হার ডেফিনেটলি বাংলাদেশে বাড়ছে, কিন্তু আমরা চাইলে এটাকে নিয়মের মধ্যে ব্যায়াম করা, সুস্বাস্থ্য কিন্তু কমাতে পারি। স্যার, একটু স্ক্রিনিং এর বিষয়ে আপনি বলছিলেন, একজন কোলোরেক্টাল ক্যান্সার থেকে প্রতিরোধ হতে বা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যাতে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত না হন, সেই জন্য স্ক্রিনিংটা ঠিক কখন শুরু করা উচিত? স্ক্রিনটা শুরু করা উচিত 50 বছরের পরে। যে কোনো মানুষের বয়স যখন 50-এর ঊর্ধ্বে হবে তখন, এবং সেটা সাধারণত প্রতি 5 বছর পর, যদি আজকে নর্মাল থেকে 5 বছর পরে, কোনো ক্ষেত্রে বলা হয়ে থাকে 10 বছর পরে করলেও হয়। কিন্তু অ্যাভারেজে 5 বছর পরে করলে এই জিনিসটা কিন্তু রোগটা দ্রুত ধরা যায়। এবং অনেক সময় শুধুমাত্র কোলোনোস্কোপির মাধ্যমে পলিপেক্টমি করেও কিন্তু এই অপারেশনটা করে ফেলা যায়।
আর এর থেকে বেশি থাকলে আপনার সার্জারি, এর থেকে বেশি থাকলে আপনি অন্যান্য চিকিৎসাগুলো করবেন। তাহলে কিন্তু আপনার এই সুযোগটা, স্ক্রিনিংয়েরটা হলো আমরা মানে সরকারি যদি বলি স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবে কিন্তু ছিল যে মেজর ক্যান্সারগুলো কিন্তু আপনি স্ক্রিনিং প্রোগ্রাম করবেন। এই প্রোগ্রাম আমার মনে হয় যে বর্তমান যিনি সরকার প্রধান আছেন জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু এই ক্যান্সার নিয়ে বিএনপির একটা ইশতেহারের মধ্যে এসছে কিন্তু যে ক্যান্সারের চিকিৎসাটা কী হবে গুরুত্ব পেয়েছে, উনি কিন্তু ইশতেহারের মধ্যে এটা উপস্থাপন করেছেন। তো আশা করি যে এই সময়টাতে ক্যান্সারের চিকিৎসাগুলো, সবকটা চিকিৎসাগুলো গুরুত্ব পাবে, কারণ স্বাস্থ্য সংস্কার কমিশনের 28তম সুপারিশ হলো ক্যান্সারের উপরে। স্যার, আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশে কিন্তু এই ক্যান্সার রোগের ক্ষেত্রে আসলে এই দ্বার প্রান্ত আমাদের প্রত্যেকটা রোগীর জন্য কিন্তু এখন চিকিৎসা সেবা পৌঁছে গেছে। একটু জানতে চাই স্যার, শুরুতে কিন্তু আপনি বলছিলেন যে যখনই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন তার কিছু উপসর্গ আছে। একজন স্বাভাবিক মানুষকে কি লক্ষণ বা উপসর্গগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বুঝতে পারবেন যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত? প্রথমত আমরা যেটা বলছিলাম যে স্বাভাবিকভাবে তো এটা বোঝা কঠিন, কিন্তু একটা মানুষের কতগুলো লক্ষণ থাকতে পারে। একটা হলো যে মানুষগুলো ধরেন বাউল হ্যাবিট চেঞ্জ হচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা পায়খানা, এই যে একটা চেঞ্জ হওয়া মানে বাউল হ্যাবিটের পরিবর্তন, এটা কিন্তু কোলন ক্যান্সারের একটা লক্ষণ। আরেকটা হলো ওজন কমে যাওয়া, আর পেটে ব্যথা করা বা পায়খানার সাথে রক্ত যাওয়া, এগুলো কিন্তু কোলন ক্যান্সারের মানে প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে পড়ে। তো অনেক সময় অবস্ট্রাকশন পেশেন্ট দেখা যাচ্ছে যে অন্ত্রের মানে বাউল অবস্ট্রাকশন নিয়েও আসে। তো এই সাইন সিমটমগুলো কিন্তু বেসিক সাইন সিমটম অফ কোলন ক্যান্সার। স্যার, আপনি আরেকটি বিষয় কিন্তু বলছিলেন যে সার্জারিটা কখন প্রয়োজন পড়ছে, কখন হচ্ছে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপির প্রয়োজন পড়ছে। স্যার, একটু জানতে চাই যে সার্জারিটা ঠিক কখন প্রয়োজন পড়ছে? আমরা তো জানি যে স্টেজ 1-এ আমরা সার্জারি করি, স্টেজ 2-তেও আমরা সার্জারি করি, স্টেজ 3-তেও সার্জারি করি, কিন্তু স্টেজ 4-এ জেনারেলি আমরা যদি অবস্ট্রাকটিভ ফিচার থাকে কোনো পেশেন্টের, তখন কিন্তু সার্জারি ফার্স্ট অপশন। তখন মনে করেন সাপোজ একটা পেশেন্টের লিভার মেটাসিস আছে, কিন্তু আমরা মনে করি যে লিভার মেটসও কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে কোলন থেকে যে লিভার মেটস হয় তাকেও কিন্তু চিকিৎসা করে অনেক রোগীকে সুস্থ করা সম্ভব টার্গেট থেরাপি বা অন্যান্য প্রপারলি, অথবা অনেক রোগীকে দীর্ঘদিন জীবন দেওয়া সম্ভব, কিন্তু সুস্থ জীবন দেওয়া সম্ভব। স্যার, একটু খাদ্যাভ্যাস এবং জীবনযাপন আমাদের কিন্তু পরিবর্তন হয়েছে। এখন দৈনন্দিন জীবনযাপনটা আগের মতো করে আমরা কিন্তু পালন করতে পারছি না এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। এই খাদ্যাভ্যাস বা জীবনযাপনের মান আমাদের এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্তের ক্ষেত্রে কি কোনোভাবে প্রভাবিত করছে কিনা? কোলন ক্যান্সারের জন্য যেটা চিন্তার বিষয় সেটা হলো যে আমি জানি যে আমাদের বাংলাদেশে আপনার সব খাদ্যই কম বেশি ভেজালযুক্ত। সে আপনি বেগুনি খাবেন, বেগুনের মধ্যে আছে লেড, বেগুনের মধ্যে আছে ক্রোমিয়াম, আবার অন্য খাবার খাবেন ভাজা পোড়া, সেগুলো একটি সমস্যা। আপনি জিলাপির মধ্যে আছে আমাদের যে জিলাপি সেগুলো ব্রেক অয়েল দিয়ে রং করে, টেক্সটাইলের ডাই দিয়ে রং করে, এইগুলো আমাদের পরিস্থিতি। তো ভেজাল খাদ্যমুক্ত খাবার, আমাদের ফলগুলো পাকানো হয় কিন্তু কেমিক্যালস দিয়ে, মাছের মধ্যে ফর্মালডিহাইড। তো এইরকমভাবে যেখানে খাবারটা কিন্তু ভেজালমুক্ত হতে হবে। খাবার যদি ভেজালমুক্ত না, আর একটু ফাস্টফুডের মধ্যে ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে যে ওই টেনারিতে যে বজ্র পাওয়া যায় ওটা 300 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করে ফাস্টফুড তৈরি করা হয়। ফাস্টফুড বলছি, ওইটা পোলট্রি ফিডগুলো তৈরি করা হয়, মুরগি খাবার তৈরি করা হচ্ছে। ওই মুরগি খাবারকে ওখানের মধ্যে ক্রোমিয়াম চলে আসতেছে। তো ফাস্টফুডের মধ্যে কিন্তু ব্যাপক হারে ক্রোমিয়াম, মানে আমাদের ক্রোমিয়ামটা হলো শরীরে অস্থিমজ্জাতে জমা হয়ে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় জমা হয়ে যাচ্ছে। তার কারণে কিন্তু পরবর্তী পর্যায়ে ক্যান্সার হতে পারে, যেটা কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। স্যার, একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? দর্শকদের জন্য একটাই পরামর্শ, নিয়মিত ব্যায়াম করা, সবুজ শাকসবজি খাওয়া এবং ভেজালমুক্ত খাবার থেকে নিজেকে মুক্ত করা। এবং যখন বয়স হবে, নির্দিষ্ট বয়স যদি 50 বছরের বেশি বয়স হয়, তখন কিন্তু নিয়মিতভাবে কোলোনোস্কোপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা। এবং যদি পরিবারের মধ্যে কারো কোলন ক্যান্সার থেকে থাকে, তাহলে আমাদের যেই বয়সটাতে পরিবারের ওই সদস্যের কোলন ক্যান্সার হয়েছিল তার 10 বছর আগে থেকে তাকে নিয়মিতভাবে কোলোনোস্কোপি করতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। খাদ্যাভ্যাস, জীবনযাপনের মান পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার রোগ থেকে অনেকটাই নিরাময় হতে পারি এবং সচেতন থাকতে পারি। আপনারা সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।